মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। মানবাধিকারের আন্তর্জাতিক বিল দ্য ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস 1945 সালে রাষ্ট্রসংঘের সূচনা লগ্নে রাষ্ট্রসংঘের মানবাধিকার আয়োগের ওপর যে প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়েছিল তা হল মানবাধিকারকে সারা বিশ্বে সমানভাবে প্রতিষ্ঠা করা। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডকে সম্প্রসারিত করার প্রধান দায়িত্বটি পালন করে রাষ্ট্রসংঘের মানবাধিকার আয়োগ। শ্রীমতী ইলিয়নর রুজভেল্ট রাষ্ট্রসংঘের মানবাধিকার আয়োগের অধ্যক্ষা পদটিতে বসেন। তারপর তিনি বহু অন্যান্য কৃতি ব্যক্তিত্ব তথা কূটনীতিবিদ বা ডিপ্লোম্যাটসদের নিয়ে তিনি একটা আয়োগ গঠন করেন এবং এই আয়োগটি পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমুজ্জ্বল ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন লিবনিজ কূটনীতিবিদ তথা আরব লীগের মুখপাত্র চার্লস মালিক, যিনি লেবাননের লোক ছিলেন, ফরাসি আইনবিদ ও দার্শনিক রেনে ক্যাসিন, যিনি চীনা কনফুসিয়াস কূটনীতিবিদ ডক্টর পেং চুং চা এবং কানাডিয়ান রাজনীতিবিদ জন হ্যামফ্রি। এছাড়া ছিলেন শিক্ষাবিদ ও রাষ্ট্রদূত আলেকজান্ডার বক মোল, ইউএসএসআর অর্থাৎ রাশিয়া, শ্রমিক সংগঠনকারী চার্লস ডিউকস ইউকের এবং কূটনীতিবিদ উইলিয়াম হডসন, তিনি অস্ট্রেলিয়া, ও শিক্ষাবিদ বিচারপতি হ্যান্নান সান্তাক্রুজ, যিনি চিলির লোক ছিলেন। মানবাধিকারকে সার্বজনীনভাবে সমগ্র বিশ্বে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে রাষ্ট্রসংঘের মানবাধিকার আয়োগ যে পদক্ষেপ গ্রহণ করে তা বিশেষভাবে আমাদের কাছে উল্লেখযোগ্য। তারা সর্বপ্রথম একটি বাধ্যবাধকতাহীন সার্বজনীন ঘোষণাপত্র অর্থাৎ নন বাইন্ডিং ডিক্লারেশন রচনা করেন এবং এই ঘোষণাপত্রটিকে সারা বিশ্বে মানবাধিকারের প্রতিষ্ঠার সূচনা লগ্নের প্রাথমিক পদক্ষেপ বলে আমরা মনে করতে পারি। রাষ্ট্রসংঘের মানবাধিকার আয়োগের দ্বিতীয় পরিকল্পনাটি ছিল একটি বাধ্যতামূলক মানদণ্ড বা বাইন্ডিং ইনস্ট্রুমেন্ট নির্ধারণ করা। এইরূপ বাধ্যবাধকতামূলক মানদণ্ডে বিশদভাবে ব্যাখ্যা করা হয় সেই সকল অধিকার বা রাইটসগুলিকে যা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। তবে এই পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার সময় বোঝা যায় যে একটি বাধ্যবাধকতাহীন ঘোষণাপত্র দ্বারা গৃহীত মানবাধিকারের সকল শর্তাবলীকে শুধুমাত্র একটি বাধ্যবাধকতামূলক মানদণ্ডের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়। এই ভাবনার ফলস্বরূপ মানবাধিকারের সার্বজনীন অঙ্গীকারের বাস্তবায়নের স্বার্থে বর্তমানে দুটি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মানদণ্ড বা কনভেন্ট বা চুক্তি ইনস্ট্রুমেন্ট গৃহীত হয়েছে, যথা অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ও 2 পৌর ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র তথা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক চুক্তি ও পৌর ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি, এই তিনটিকে একসঙ্গে সাধারণত মানবাধিকারের আন্তর্জাতিক বিল দ্য ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস বলে আমরা মনে করি বা গণ্য করা যায়। ইন্টারন্যাশনাল বিল অফ হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকারের আন্তর্জাতিক বিল, তার তিনটি ভাগ ছিল: মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি অর্থাৎ ইন্টারন্যাশনাল কনভেন্ট অফ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, পৌর ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1945 সালে গঠিত রাষ্ট্রসংঘের সনদে ইউএন চার্টারে কোথাও মানবাধিকার সংজ্ঞাটি দেওয়া হয়নি। তাই রাষ্ট্রসংঘের প্রাথমিক দায়িত্ব ছিল মানবাধিকার শব্দটির একটি সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়া। উপরোক্ত কার্যকে রূপায়িত করার জন্য 1946 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক মানবাধিকার আয়োগ হিউম্যান রাইটস কমিশন গড়ে ওঠে। সদস্যদের পরিচয় এর আগে আমরা বলেছিলাম। মানবাধিকারের আয়োগের তাদের প্রথম পদক্ষেপ রূপে একটা বাধ্যবাধকতাহীন ঘোষণাপত্র জারি করে। এর বিধানগুলি পরবর্তীকালে দুটি আইনগতভাবে বাধ্যতামূলকভাবে চুক্তির ভিত্তিপ্রস্তর রূপে গৃহীত হয়। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র রচিত হয় 1948 সালে। প্রাসঙ্গিকভাবে আমরা বলতে পারি 1946 থেকে 1948 সালে 2 বছরের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় ইন্টারন্যাশনাল কমিউনিটি ঘোষণাপত্রটিকে গ্রহণ করে ও তা কার্যকরী করে। অথচ পরবর্তীকালে আইনি রূপে বাধ্যতামূলকভাবে চুক্তি দুটি গৃহীত হতে 3 দশক 1946 থেকে 1976 প্রায় 3 দশক ধরে সময় লেগে যায়। কারণ অবশ্যই প্রথম ঘোষণাপত্রটি আইনগতভাবে বাধ্যতামূলক না হওয়ার সাথে যুক্ত ছিল। অন্যদিকে পরবর্তীকালে জারি করা দুটি চুক্তির ক্ষেত্রে মানবাধিকার সম্পর্কিত বিধানগুলির প্রতি বিভিন্ন রাষ্ট্রের অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডেলিগেটসের দায়বদ্ধতা ও দৃষ্টিভঙ্গি বিলম্বের কারণ ছিল। শ্রীমতী ইলিয়ন রুজভেল্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটিকে ম্যাগনা কার্টা অব ম্যানকাইন্ড অর্থাৎ মানবজাতির প্রকৃষ্টতম সনদ হিসেবে ঘোষণা করেছিলেন। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি ছিল আন্তর্জাতিক মানবাধিকারের প্রাথমিক ও সর্বগুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর। এটির বিরাট গুরুত্বের জন্য এটিকে প্রথানুগতভাবে আন্তর্জাতিক আইন অর্থাৎ কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বলেও গণ্য করা হয়। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি সর্বপ্রথম রাষ্ট্রসংঘের সনদে উল্লিখিত মানবাধিকার শব্দটির একটি নির্ভরযোগ্য অর্থাৎ অথরাইটেটিভ
ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন প্রদান করে। এই ব্যাখ্যাটি পরবর্তীকালে বিভিন্ন রাষ্ট্র তাদের সংবিধানে লিপিবদ্ধকরণের মাধ্যমে গ্রহণ করেছে। এছাড়া ঘোষণাপত্রটিকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকারের চুক্তিগুলির আইনি ভিত্তিপ্রস্তর বলেও মনে করা হয়। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র কার্যকরী হয় 10ই ডিসেম্বর 1948 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রস্তাবনা সংখ্যা রিজলিউশন নাম্বার 217 3 নম্বরের মাধ্যমে। উপরোক্ত কারণে 10ই ডিসেম্বর প্রতি বছর সারা বিশ্বে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে প্রতিপালন করে। প্রসঙ্গত আমরা এটাও বলতে পারি যে ঘোষণাপত্রটি প্রাথমিকভাবে আলোকপ্রাপ্ত যুগের অর্থাৎ এজ অফ এনলাইটমেন্ট ধারণা বা মতকে প্রতিফলিত করে। এটিকে এক কথায় বলা যায় প্রথম প্রজন্মের মানবাধিকার, ফার্স্ট জেনারেশন হিউম্যান রাইটস। অর্থাৎ ঘোষণাপত্রটি বিভিন্ন নাগরিক ও রাজনৈতিক বিষয় অধিকারগুলিকে ধারা 1 থেকে 21 মধ্যে অন্তর্ভুক্ত করে। এখানে আরও বলা যায় যে সময় সার্বজনীন ঘোষণাপত্রটি রচিত হয় সেই সময় দ্বিতীয় প্রজন্মের মানবাধিকার অর্থাৎ সেকেন্ড জেনারেশন হিউম্যান রাইটস অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারগুলিও প্রথম প্রজন্মের মানবাধিকারের মতোই ঘোষণাপত্রের মধ্যে গৃহীত হয়। ফলে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে মানবাধিকারের পারস্পরিক নির্ভরতা, ইন্টারডিপেন্ডেন্স তথা অবিভাজ্যতার ইনডিভিজুয়ালিটি দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে প্রকাশ পায় এবং এই দৃষ্টিভঙ্গি 1993 সালে ভিয়েনা সম্মেলনে আন্তর্জাতিকভাবে গৃহীত হয়। ঘোষণাপত্র রচনাকালে সারা বিশ্ব যখন নাৎজি হিংসাত্মক বিদ্বেষের শিকার, সেই সময় অত্যন্ত বিস্ময়করভাবে রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রগুলির ধারা 28 মাধ্যমে ঘোষণা করে যে পৃথিবীর সকল মানুষের অধিকার রয়েছে এমন একটি সামাজিক ও আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠা করতে হবে যেখানে সকল মানবাধিকার ও স্বাধীনতা অটুট থাকবে। অর্থাৎ এই সোশ্যাল ও ইন্টারন্যাশনাল অর্ডারে একটা বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। উপরোক্ত ভাবনাটি যে শুধুমাত্র তৃতীয় প্রজন্মের মানবাধিকার, থার্ড জেনারেশন হিউম্যান রাইটস বলে মনে করি আমরা, তা নয়, বরং এটি ছিল সমগ্র আন্তর্জাতিক মানবাধিকারের আইনগত বৈধ ভিত্তি, যার উপর মানবাধিকারের সমগ্র ধারণাটি গড়ে উঠেছে। এখানে আমরা আরও বলতে পারি মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র আজও সেই সকল মানবাধিকারকে ব্যক্ত করে যা পরবর্তী দুটি আইনগতভাবে বাধ্যতামূলকভাবে আন্তর্জাতিক চুক্তির মধ্যেও পাওয়া যায় না, যথা আশ্রয় গ্রহণের অধিকার ধারা 14, রাইট টু অ্যাসেলাম আর্টিকেল 14, সম্পত্তি সংক্রান্ত অধিকার ধারা 17, রাইট টু প্রপার্টি আর্টিকেল 17। আবার পরবর্তী দুটি চুক্তি এমন দুটি অধিকার অন্তর্ভুক্ত করেছে যেগুলি ঘোষণাপত্রটিতে লিপিবদ্ধ হয়নি, যথা আত্মনির্ধারণের অধিকার যেটাকে বলে রাইট টু সেলফ ডিটারমিনেশন, আবার সংখ্যালঘুদের অধিকার অর্থাৎ রাইট টু মাইনরিটিস। সমকালীন বিশ্বে মানবাধিকার সংক্রান্ত চিন্তাভাবনায় ঘোষণাপত্রের প্রভাব গভীর এবং গুরুত্ব অপরিসীম। যদিও এটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তবুও মানবাধিকারের এর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাখ্যা তথা বাস্তবায়নের ক্ষেত্রে এই ঘোষণাপত্রটি আজ মান্য ও স্বীকৃত। বিশ্বের উন্নত কিংবা অনুন্নত দেশ, গণতন্ত্র বা প্রজাতান্ত্রিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক কিংবা পুঁজিবাদী দেশ, সকল ক্ষেত্রেই মানব অধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্রটি আজ সবাই মর্যাদার সঙ্গে গ্রহণ করেছে। মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্রটির ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর 30টি ধারা বলা হলো। প্রথম ধারা হচ্ছে মানব পরিবারের সমস্ত সদস্যের সহজাত মর্যাদা ও সম্মান এবং অবিচ্ছেদ্য অধিকারকে ভিত্তি করে প্রতিষ্ঠাপ্রাপ্ত হয় স্বাধীনতা, শান্তি ও ন্যায় বিচার। 2, মানবাধিকারের অস্বীকার ও ভঙ্গ করার জন্য পৃথিবীতে সংগঠিত হয় যাবতীয় অন্যায়। তাই এই পৃথিবীর সমস্ত মানুষকে ভয় ও অভাববোধ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রয়োজন একটা সার্বজনীন বিশ্ব ব্যবস্থা তৈরি করা। 3, সমগ্র পৃথিবীব্যাপী অত্যাচার ও নির্যাতনের প্রতিরোধে মানুষ শেষ অবলম্বন হিসেবে কোনো বিদ্রোহাত্মক পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে বাধ্য না হয়, অতএব আইনি কাঠামো কিংবা ব্যবস্থার মধ্যেই অত্যাচার ও নির্যাতন প্রতিরোধক ব্যবস্থা গড়ে তোলা অবশ্যকরণীয়। বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক স্থাপন করা প্রয়োজনীয়। 5, নারী পুরুষ নির্বিশেষে প্রতি মানুষের মৌলিক মানবিক অধিকার সমূহকে সমভাবে সম্মানের সঙ্গে রক্ষা করা প্রয়োজন। 6, রাষ্ট্রসংঘের সহযোগিতায় সদস্য রাষ্ট্রগুলি মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ। 7, এইরূপ অঙ্গীকার রক্ষার জন্য সার্বিকভাবে সাধারণ মানুষের চেতনাকে উজ্জীবিত করা প্রয়োজন। এই প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রসংঘ কর্তৃক ঘোষিত হয় বিশ্বজনীন সনদের 30টি ধারা। প্রথম ধারা 1, পৃথিবীতে সকল মানুষ জন্মলগ্ন থেকে স্বাধীন ও সমমর্যাদার অধিকারী, তারা মুক্তি ও বিবেকের দ্বারা চালিত এবং তাই তাদের প্রত্যেকের প্রতি আমাদের সৌভ্রাতৃত্বমূলক আচরণ করা উচিত। ধারা 2, এই ঘোষণাপত্রে বলা হয় স্বাধীনতা অধিকারসমূহ লিঙ্গ, বর্ণ, ভাষা, ধর্ম, রাজনীতি ও সমাজ গোষ্ঠী, জন্ম, পদমর্যাদা নির্বিশেষে প্রত্যেকে সমানভাবে ভোগ করবে। কোনো দেশ স্বাধীন, ট্রাস্ট, স্বায়ত্তশাসনহীন কিংবা সীমাবদ্ধ সার্বভৌমের অধিকারী যাই হোক না কেন, সে দেশের সেই রাজনৈতিক, আইনগত ও আন্তর্জাতিক অবস্থার জন্য তার কোনো নাগরিকের প্রতি কোনোরূপ বৈষম্য করা যাবে না। ধারা 3, জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার। ধারা 4, কোনো ব্যক্তিকে দাস বা কৃতদাস করে রাখা যাবে না এবং সকল প্রকার দাস ব্যবস্থা বা ব্যবসা
নিষিদ্ধ করতে হবে। ধারা 5, পীড়ন, নিষ্ঠুর, অমানবিক আচরণ অথবা মর্যাদা হানিকর ব্যবহার কিংবা ঘৃণ্য কিংবা অবমাননাকর শাস্তি কোনো ব্যক্তির পক্ষে প্রয়োগ করা যাবে না। ধারা 6, আইনের চোখে ব্যক্তি হিসেবে সর্বত্র স্বীকৃতি পাওয়া প্রত্যেকের অধিকার রয়েছে। ধারা 7, আইনের চোখে সকলের সমান এবং বৈষম্যহীন আইনি সুরক্ষা সকলের প্রাপ্য। এই সনদের ধারা লঙ্ঘন করে কোনো প্রকার বৈষম্য ঘটলে সকলে সমভাবে আইনি সুরক্ষা পাবে। ধারা 8, সংবিধান ও আইন স্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘিত হলে প্রত্যেকেই জাতীয় আদালতে তার প্রতিকার বিধানের জন্য সাহায্য পাওয়ার অধিকারী। ধারা 9, উপযুক্ত কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার, বিনা বিচারে আটক কিংবা নির্বাসিত করা যাবে না। ধারা 10, কারো অধিকার বা দায়িত্ব নির্ধারণ করা এবং তার বিরুদ্ধে আনীত অপরাধমূলক অভিযোগ বিচারের জন্য প্রত্যেকেই স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায়সঙ্গত ও প্রকাশ্য বিচারের সুযোগ পাবে। ধারা 11, এখানে আবার দুটো ভাগ আছে। প্রথম হচ্ছে দণ্ডনীয় অপরাধের জন্য ধৃত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে সর্বাপেক্ষা সুযোগ পাবে ও আইন অনুযায়ী প্রকাশ্য বিচারে দোষী বলে প্রমাণিত না হওয়া পর্যন্ত নিরপরাধী বলে বিবেচিত হবে। এর 2 নম্বর ভাগ ছিল কৃতকর্মের সময়কালে জাতীয় কিংবা আন্তর্জাতিক আইনে সেই কৃতকর্ম অপরাধী বলে বিবেচিত না হলে পরবর্তী সময়ে প্রণীত আইনের ভিত্তিতে সেই ব্যক্তিকে দণ্ড দেওয়া যাবে না। পূর্ববর্তী কৃতকর্মের জন্য পরবর্তী সময়ের আইনে সেই ব্যক্তিকে গুরুদণ্ডেও দণ্ডিত করা যাবে না। ধারা 12, কোনো ব্যক্তির ব্যক্তিগত পারিবারিক পত্রালাপের ক্ষেত্রে যথেচ্ছ হস্তক্ষেপ করা কিংবা তার সম্মান ও মর্যাদা আঘাত করা যাবে না। এইসব অনধিকার হস্তক্ষেপের বিরুদ্ধে প্রত্যেকেই আইন অনুযায়ী সুরক্ষা পাওয়ার অধিকারী। ধারা 13, তার আবার দুটো ভাগ আছে। প্রত্যেক ব্যক্তি নিজ দেশের সীমানার মধ্যে স্বাধীনভাবে যাতায়াত কিংবা বসবাস করার অধিকার পাবে এবং তার দ্বিতীয় ভাগ হচ্ছে প্রত্যেকে নিজ দেশ সহ যে কোনো দেশ ত্যাগ করা কিংবা স্বদেশে প্রত্যাবর্তনের অধিকারীও পাবে বা অধিকার পাবে। ধারা 14, এর আবার দুটো ভাগ আছে। প্রত্যেক ব্যক্তি অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য অন্য দেশে আশ্রয় চাওয়া বা পাবার অধিকারী থাকবে এবং অরাজনৈতিক অপরাধ কিংবা রাষ্ট্রসংঘের উদ্দেশ্য ও নীতিবিরোধী কার্যকলাপের ক্ষেত্রে এই অধিকার তার ক্ষেত্রে কাজে লাগবে না। ধারা 15, প্রত্যেক ব্যক্তি জাতিত্বের অধিকারী হবে। আবার এর 15 আবার 2 নম্বর ভাগ যদি আমরা দেখি তাহলে দেখব কাউকে অযৌক্তিকভাবে তার জাতীয়তা থেকে নিরস্ত করা বা নিজ জাতীয়তাবাদী বা জাতীয়তা পরিবর্তন অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ধারা 16, প্রাপ্তবয়স্ক নরনারী বর্ণ, জাতি, ধর্ম নির্বিশেষে বিবাহ সূত্রে আবদ্ধ হতে ও পরিবার গঠন করার অধিকারী হবে এবং উভয় বিবাহের সময় বৈবাহিক জীবনকালে ও বিবাহ বিচ্ছেদকালে সমান অধিকারী হবে। বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে নরনারী উভয়ের স্বাধীন ও পূর্ণ সম্মতি থাকা আবশ্যক। এবার এর যদি আমরা লাস্ট পয়েন্টটা দেখি তাহলে দেখব সমাজের প্রাকৃতিক ও মৌলিক সঙ্গবদ্ধতার একক হিসেবে প্রত্যেক পরিবার সমাজ ও রাষ্ট্রের দ্বারা সংরক্ষিত হওয়ার অধিকারী। ধারা 17 আবার দুটো ভাগ আছে। প্রত্যেক সম্পত্তির মালিকানা এককভাবে কিংবা যৌথভাবে ভোগের অধিকারী হবে এবং কাউকে যথেচ্ছভাবে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ধারা 18, প্রত্যেকেই স্বাধীনভাবে চিন্তাভাবনা ও স্বেচ্ছায় ধর্ম নির্বাচনের অধিকারী হবে। এইরূপ অধিকার বলে ধর্ম বিশ্বাস পরিত্যাগ করার স্বাধীনতা প্রত্যেকের রয়েছে, একক কিংবা গোষ্ঠীবদ্ধভাবে এবং গোপনে বা খোলাখুলিভাবে নিজ ধর্ম ও বিশ্বাস প্রচার, অভ্যাস, উপাসনা বা অনুভব করার স্বাধীনতা প্রত্যেকের আছে। ধারা 19, মতামত গঠন ও তা প্রকাশের স্বাধীনতা রয়েছে সকল মানুষের। স্বাধীনভাবে যে কোনো মতবাদ পোষণ কিংবা প্রচার করার ক্ষেত্রে কোনো নিপীড়ন বা হস্তক্ষেপ করা যাবে না। ধারা 20, স্বাধীন ও শান্তিপূর্ণভাবে একত্রে সমবেত হওয়া কিংবা সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে, কাউকে কোনো সংগঠনে অংশগ্রহণ করার জন্য বাধ্য করা যাবে না। ধারা 21, নিজ দেশের শাসন ব্যবস্থায় সরাসরি কিংবা স্বাধীনভাবে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে অংশগ্রহণের অধিকার প্রত্যেকের রয়েছে। নিজ দেশে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির সমান সুযোগ পাবে এবং জনগণের সদিচ্ছা হবে সরকারি কর্তৃত্বের ভিত এবং জনগণের এই সদিচ্ছা প্রকাশ পাবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে অনুষ্ঠিত নির্বাচনে সকলের অর্থাৎ প্রাপ্তবয়স্কের অবাধ ভোটের বা ভোটদানের মাধ্যমে। ধারা 22, সমাজের সদস্য হিসেবে প্রত্যেকে সামাজিক নিরাপত্তার অধিকারী। জাতীয় প্রচেষ্টা, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রতিটি রাষ্ট্রের সাংগঠনিক কাঠামো ও সম্পত্তির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেকে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে নিজেকে প্রতিষ্ঠা করার অধিকারী হবে। ধারা 23, এর কয়েকটা ভাগ আছে আবার, যেমন কাজের অধিকার, পেশার অবাধ নির্বাচন, কাজের ক্ষেত্রে ন্যায্য ও সুস্থ পরিবেশ পাওয়া ও বেকারত্বের বিরুদ্ধে সুরক্ষা পেতে প্রত্যেকে অধিকারী। এর আবার 2 নম্বর যদি ভাগ দেখি আমরা দেখব সমান কাজে সমান পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে সকলের সমান অধিকারী। আবার যদি 3 নম্বর ভাগ দেখি, কর্মে নিয়োজিত সকল ব্যক্তি নিজ নিজ পরিবারের সদস্যদের সসম্মানে বাঁচিয়ে রাখার মতো ন্যায়সঙ্গত পারিশ্রমিক পাওয়ার অধিকারী। সীমাবদ্ধ আয়ের পরিপূরক হিসেবে রাষ্ট্র সামাজিক সুরক্ষা ব্যবস্থাগুলি ব্যবহার করতে পারে। আবার যদি লাস্ট ধারা দেখি আমরা তাহলে দেখব স্বাধীনভাবে কোনো শ্রমিক সংগঠন বা সংঘ গঠন করতে কিংবা স্বেচ্ছায় কোনো শ্রমিক সঙ্গে অংশগ্রহণ করতে প্রত্যেকেই অধিকারী থাকবে। এবার ধারা 24 যদি আমরা দেখি তাহলে দেখব দৈনিক কাজের নির্দিষ্ট সময়সীমা, সবেতন ছুটি, বিশ্রাম ও অবসর গ্রহণের বিধিবদ্ধ অধিকার প্রত্যেকেরই রয়েছে। ধারা 25, প্রতিটি মানুষের সুস্থ জীবনযাপন নির্বাহের অধিকার আছে যাতে তার ও তার পরিবারজনের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য সামাজিক সুখ
সুবিধাদির অভাব যেন না ঘটে, বৈধব্য, বেকারত্ব, অসুস্থতা, বিকলাঙ্গতা ও বার্ধক্যজনিত কারণে অথবা নিজ নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেকেই রাষ্ট্র সুরক্ষা পাওয়ার অধিকারী। এবার যদি দেখি 25 ধারার 2 নম্বর ভাগ, তাহলে দেখি মাতৃত্ব কিংবা শৈশব অবস্থা সকলেই বিশেষ যত্ন ও সেবা পাওয়ার অধিকারী। বিবাহজাত কিংবা বিবাহ বহির্ভূত সকল শিশুই সমমর্যাদা সম্পন্ন সামাজিক সুরক্ষার অধিকার থাকবে। ধারা 26-এ আবার যদি প্রথম ভাগ দেখি, তাহলে দেখব প্রত্যেক শিশুর অন্তত প্রাথমিক স্তরে অবৈতনিক কিংবা বাধ্যতামূলক শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। কারিগরি ও পেশাগত শিক্ষারও সবার কাছে মেধা অনুযায়ী সমানভাবে গ্রহণযোগ্য করে তুলতে হবে। যদি ধারা 26-এর 2 নম্বর ভাগ দেখি, তাহলে বুঝবো শিক্ষাকে এমনভাবে চালিত করা হবে যাতে মানুষের ব্যক্তিত্ব পরিপূর্ণভাবে বিকাশ লাভ করে এবং মানব অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি দায়িত্ব বৃদ্ধি পায়। সকল জাতি, সকল নাগরিক এবং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও বন্ধুত্ব গড়ে তুলতে সহায়ক হবে। এবার যদি দেখি ধারা 26-এর 3 নম্বর ভাগ, তা দেখব প্রতিটি শিশুর শিক্ষার ক্ষেত্রে মাতা পিতার সিদ্ধান্তকেই অগ্রাধিকার পাবে। ধারা 27, এর আবার যদি দেখি দুটো ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে সাংস্কৃতিক জীবনে অংশগ্রহণ, শিল্পকলার অংশগ্রহণ, বিজ্ঞানের অগ্রগতির সুফল ব্যবহারে প্রত্যেকেই অংশগ্রহণের সুযোগ থাকবে। এবার যে 27 ধারার যদি 2 নম্বর ভাগ দেখি, তাহলে দেখব বিজ্ঞান, সাহিত্য ও কলার ক্ষেত্রে উদ্ভাবক তার সৃষ্টি ও উদ্ভাবনার জন্য নৈতিক ও বৈষয়িক লাভ ও সুবিধাদি সংরক্ষণের অধিকারী হবে। ধারা 28, এই ঘোষণাপত্রে উল্লিখিত স্বাধীনতা ও অধিকারসমূহ সামাজিক ও আন্তর্জাতিক নিয়ম নীতির আওতায় প্রত্যেকের জন্য সুরক্ষিত থাকবে। ধারা 29, এর আবার দুটো ভাগ আছে, কখনো কখনো 3টা ভাগও থাকে। যেমন ধারা 29-এ যদি আমরা প্রথম ভাগ দেখি, ব্যক্তিত্বের স্বাধীন ও পরিপূর্ণ বিকাশের জন্য নিজ সমাজ ও সম্প্রদায়ের কাছে প্রত্যেকে দায়বদ্ধ থাকবে। যদি 2 নম্বর ভাগ দেখি, তাহলে দেখব গণতান্ত্রিক শাসনে প্রত্যেকের আইনসিদ্ধ কিছু সীমাবদ্ধতা মেনে নিতেই হবে। আইনি শাসন মানার জন্য ন্যায়সঙ্গত নৈতিক আচরণের মাধ্যমে শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যকলাপের দ্বারা অন্যের স্বীকৃতি ও মান্যতা সুনিশ্চিত করার ক্ষেত্রে সকলে দায়বদ্ধ। আবার যদি 3 নম্বর ভাগ দেখিয়ে, এই ঘোষণাপত্রের বিরুদ্ধে কিংবা রাষ্ট্রসংঘের লক্ষ্য ও নিয়মবিধি লঙ্ঘন করার মতো অধিকার ও স্বাধীনতা কখনোই প্রয়োগ করা যাবে না। ধারা 30, এই ঘোষণাপত্রের কোনো অংশকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করে কোনো রাষ্ট্র, গোষ্ঠী কিংবা ব্যক্তি নিজ স্বার্থসিদ্ধির জন্য তৎপর হলে এই ঘোষণাপত্র উল্লিখিত অধিকার ও স্বাধীনতার শর্তগুলি বিনষ্ট হবে।